সমস্ত সত্যি কথা ঝিলের মায়ের কাছে জানতে পেরে সাক্ষ্য তার বিয়ে ভেঙে সে ঝিলের কাছে ছুটে যায় আর ঝিলকে জড়িয়ে ধরে তার মনের কথা বলে দেয়। আর সে বলে, কেন ঝিল, কেন তুমি আমাকে বলনি যে তুমি আমাকে ভালোবাসো? আর আমি তোমাকে ভুল বুঝে এত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্প শুরুতেই দেখা যাবে সাক্ষ্যর বিয়ের দিন যখন মিনু আর মিলি সাক্ষ্যদের বাড়িতে কাজের জন্য আসে, তখন সাক্ষ্য মিনুকে অপমান করে বলে, আপনারা এসেছেন, আপনার মেয়ে আসেনি কেন? তখন মিনু বলে, না, আমার মেয়ে আসেনি। তখন সাক্ষ্য বলে, আপনার মেয়ে কি করে আসবে? ও আমার সঙ্গে যে অন্যায়টা করেছে সেটার জন্য হয়তো আমার কাছে আসতে পারছে না, নাকি ওর বয়ফ্রেন্ড আসতে দেয়নি? তখনই মিনু বলে, দেখুন, আপনি আমার মেয়েকে অপমান করতে পারেন না, কারণ আমার মেয়ে কোনো অন্যায় করেনি। আমার মেয়ে যা করেছে আপনার ভালোর জন্যই করেছে। আপনার পরিবার যা চেয়েছিল সেটাই আমার মেয়ে করেছে। আর ঝিল আপনার ভালোর জন্যই এখান থেকে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। ও আপনাদের এই বিয়ে কখনো ও নিজে চোখে দেখতে পারবে না। তার জন্য ও এই শহর ছেড়েই চলে যাচ্ছে। আমার মেয়ে যে গান ছেড়ে দিয়েছে শুধুমাত্র আপনার জন্য। তখন এই কথা শুনে সাক্ষ্য বলে, কি বলছেন আপনি মিনু মাসি? এটা তো হতে পারে না। ও যাকে ভালোবাসে তার জন্যই তো আমাকে ছেড়ে দিয়েছে। তার জন্যই তো আমাকে ডিভোর্সটা দিয়েছে। তখনই এই কথা শুনে মিনু বলে ওঠে, আপনি ভুল জানেন। আমার মেয়ে কাউকেই ভালোবাসে না। আমার মেয়ে শুধু আপনাকেই ভালোবাসে। যেদিন আপনার আর আমার মেয়ের ডিভোর্সটা হয়েছিল, সেদিন আমার মেয়ে সারা রাত ধরে কাঁদছিল, কারণ আপনাকে সে ভুলতে পারছিল না। শুধুমাত্র সে আপনাকে ভালোবেসে ফেলেছিল, তার জন্যই তার এত কষ্ট। শুধুমাত্র আপনার পরিবারকে খুশি করবে বলে সে আপনাকে ছেড়ে দিয়েছিল। আপনি কি জানেন, আপনার পরিবার বাধ্য করেছিল আমাদের ঝিলকে এই ডিভোর্সটা দিতে। এমনকি আপনার হবু স্ত্রী চৈতি, এমনকি আপনার হবু স্ত্রী চৈতি ম্যামও তো ঝিলকে বাধ্য করেছিল ডিভোর্স পেপারটা দেওয়ার জন্য। ডিভোর্স পেপার তো ঝিল আপনাকে দেয়নি, আপনিই দিয়েছিলেন চৈতি ম্যামের হাত দিয়ে। চৈতি ম্যাম বলেছিলেন যে আপনি এই ডিভোর্স পেপারটা দিয়েছেন যেন ঝিল এটাতে সই করে দেয়। আপনি সব কিছু জেনেও আবার নাটক করছেন। এই কথাটা ঝিল জানতে পেরেছিল। এই জন্যই ঝিল এখান থেকে বের হওয়ার জন্য ও মিথ্যা কথাগুলো বলেছিল যে ও অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে আছে। কিন্তু ও তো কাউকেই ভালোবাসে না, ও শুধু আপনাকেই ভালোবাসে। ও যদি ভালোবাসে সেটা হলো শুধু আপনি। আপনার সামনে থাকতে পারবে না বলেই তো আর সে চোখের সামনে আপনার বিয়ে চৈতির সঙ্গে হয়ে যাবে, এটা সে সহ্য করতে পারবে না। তাই জন্যই তো ও এই শহর ছেড়ে আজকে অন্য জায়গায় চাকরি নিয়ে চলে যাচ্ছে, ব্যাঙ্গালোরে চলে যাচ্ছে। যে মেয়ে ঘর থেকে একদিনও বাইরে কাটায়নি, এক রাতও বাইরে থাকেনি কোনো প্রয়োজন ছাড়া, সেই মেয়ে আজকে দূরে চলে যাচ্ছে শুধুমাত্র আপনার জন্য। শুধুমাত্র আপনার জন্য আমার মেয়ে আজ আমার থেকে দূরে চলে যাচ্ছে। ও গানও ছেড়ে দিয়েছে, ও আর গান গাইবে না বলেছে। ও আর গান গাইতে চাইছে না, কারণ গান গাইলেই নাকি আপনার কথাগুলোই মনে পড়ে। তাই জন্য ও সব কিছু ছেড়ে, এই শহর ছেড়ে, আপনাকে ছেড়ে সব থেকেই দূরে চলে যাচ্ছে। তখনই এ কথা শুনে সাক্ষ্য বলে ওঠে, আপনি এইটা কী বলছেন মিনু মাসি? এটা তো হতে পারে না। ও এত কিছু করেছিল আমার জন্য, আমার ভালোর জন্য। তখন মিনু বলে, হ্যাঁ, এটাই সত্য। যেটা সত্য সেটাই তো আমি বলছি, এখানে কোনো মিথ্যা কথা নেই। আর একটা কথা কি জানেন, আমার মেয়ে আসলে গরিব তো, বস্তি তো বড় হয়েছে। আসলে ওর এত বড় একটা স্বপ্ন দেখায় ওর জীবনের সবথেকে বড় ভুল হয়ে গেছে। ওই জন্যই ওর অত বড় স্বপ্ন দেখার কারণে আজকে ওর বাড়ি ছাড়া হতে হলো। তখনই এ কথা শুনে সাক্ষ্য কান্নায় ভেঙে পড়ে। সে বলে, না, না, এটা হতে পারে না। এটা ঝিলের সঙ্গে কিছুতেই হতে পারে না। আমি ঝিলকে আবারও ফিরিয়ে নিয়ে আসবো। অন্যদিকে তখন আমরা বস্তিতে দেখতে পাবো যে ঝিলের বন্ধুরা ঝিলের জন্য কষ্ট পাচ্ছে। ঝিল যে এভাবে তাদেরকে ছেড়ে এসে অন্য শহরে চলে যাবে, তাদের এই গানের টিমকে ছেড়ে একা চলে যাচ্ছে অন্য শহরে, এটা তারা কোনোভাবে মেনে নিতে পারছে না। ঝিলের জন্য তারা খুবই কষ্ট পাচ্ছে। তারা বলছে, ঝিল যে এভাবে আমাদেরকে মাঝপথে ছেড়ে যাবে এটা আমরা কখনো কল্পনাও করতে পারিনি। ও যদি এইভাবে আমাদেরকে ছেড়ে চলে যায়, তাহলে তো আমরাও আর কিছু করতে পারবো না। ও তো আমাদের টিমের মূল মাথা ছিল। ও যদি এভাবে আমরা ছেড়ে যাই, তাহলে আমরা এখন কি করব? শুধুমাত্র একটা মাত্র ভুলের জন্য সে এভাবে তার সমস্ত স্বপ্ন সবগুলি বিসর্জন দিয়ে সে এভাবে অন্য একটা কাজের জন্য অন্য শহরে চলে যাবে? এটা তো কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। শুধুমাত্র ওই স্বাক্ষর জন্য, ওই স্বাক্ষর জন্য এসব কিছু হচ্ছে। চল, চল আমরা গিয়ে ওই স্বাক্ষর সাথে কথা বলি। ওই স্বাক্ষর যখন এত কিছু হয়েছে স্বাক্ষর জন্য, তখন ওই সাক্ষ্যকে এর মাসুল দিতে হবে। ওই সাক্ষ্যকে বলতে হবে যে ঝিলকে ফিরিয়ে নিয়ে আসতে, না হলে কিন্তু ঝিল কোনোভাবেই ফিরিয়ে আসতে পারবে না। তখন মধু বলে, কিন্তু কিভাবে? সাক্ষ্য তো আজকে বিয়ে করছে, সাক্ষ্যর সাথে তো ঝিল আর কোনোভাবে দেখা করবে না। সে তো আর দেখা করতে চায় না, তাই জন্যই তো সে এই শহর ছেড়ে চলে যাচ্ছে। তখনই পাশ থেকে মেনকা বলে ওঠে, যত সব নাটক করা হচ্ছে না, নাটক। ওর ঝিল এত যে ঝামেলা করতো তার জন্যই তো হয়েছে। ও তো নিজ ইচ্ছায় ডিভোর্সটা দিয়েছে।
তাহলে আবার এত নাটক কেন করছে ও? ও ডিভোর্স দিয়েছে যখন সে আবার নিজের মতো থাকতে পারতো, তার এত নাটক করার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না। তখন ঝিলের বন্ধুরা মেনকার ওপর রেগে যায়। তখন মেনকাকে বলে যে মেনকা মাসি তুমি চুপ করো, তুমি কোনো কথাই জানো না, তুমি যে বিষয় নিয়ে জানো না সে বিষয় নিয়ে কোনো কথা বলতে যাবে না। তখন মেনকা বলে হ্যাঁ, সত্যি কথা বললেই তো দোষ, আমি তো সত্যি কথাই বলছি। তখন মধু বলে না, আপনি কিছুই জানেন না, তাই জন্য এখন কিছুই বলবে না। আর আমরা এখন আমাদের মুড ঠিক নেই, তাই কি বলতে কি বলে ফেলবো, আপনাকে অপমান করব বুঝতে পারবো না। তাই তুমি এখন কোনো কথা না বলে তুমি তোমার কাজে চলে যাও। এরপর দেখা যায় মেনকা সেখান থেকে চলে গেলেই তারা খুব কান্না করতে থাকে। ঝিলের জন্য তারা মন খারাপ হয়ে যায়। আর এদিকে তখন দেখা যাচ্ছে স্বাক্ষর বাড়িতে যখন মিনুর কথা শুনে সাক্ষ্য বিয়ে ছেড়ে চলে যায়, তখন চৈতি তো এইসব কিছু দেখে রেগে যায়। সে এসে মিনুকে চড় মারতে যায়। সেই মুহূর্তে মিলি এসে চৈতির হাত ধরে আর বলে তুই এটা কি করছিস চৈতি? তুই এভাবে মিনু মানে মায়ের গায়ে হাত দিতে পারিস না, ও আমার মা, তুই এভাবে তাকে মারতে পারিস না। তোর বাড়ি কাজ করতে এসেছে আর যেটা সত্যি সেটাই তো বলেছে, ও মা তো কিছু মিথ্যা কথা বলেনি, যেটা সত্যি সেটাই বলেছে। তখন চৈতি মিলিকে অপমান করে বলে না, একটা কাজের মহিলা হয়ে এভাবে আমার বিয়েতে এসে আমার বিয়ে নষ্ট করবে, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। তখন সেখানে স্বাক্ষর পরিবারের সকলেই চলে আসে। তখন স্বাক্ষর মা বলে ওঠে যে মিনু তুই এটা কি করলি, তোর জন্য চৈতির বিয়েটা তো নষ্ট হয়ে গেল। চৈতি আর স্বাক্ষর ভালোই তো বিয়ে হচ্ছিল, তুই এর মধ্যে এসে কেন ঝামেলা পাকালি? তোর জন্যই তো আবার সমস্ত কিছু গণ্ডগোল হয়ে গেল। এত সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছিল, বিয়ের সমস্ত কিছু রিচুয়াল হচ্ছিল, তার মধ্যে এসে তুই ঝামেলা পাকালি, এটা তো আমি কোনোভাবে মেনে নিতে পারবো না। বাড়ির সকলেই তখন এক এক করে মিনু আর মিলিকে অপমান করতে থাকে। তখন মিলি আর অপমান সহ্য না করতে পেরে মিনুর হাত ধরে মানে তার মায়ের হাত ধরে টেনে নিয়ে সে সেখান থেকে চলে আসে। আর দুজন মিলে বস্তিতে ফিরে আসে। বস্তিতে ফিরে আসতেই তখন যারা দেখে যে ঝিলের বন্ধুরা দেখতে পায় যে মিলি আর মিনু কান্না করছে, তখন তারা তাদের কাছে জিজ্ঞাসা করে যে মাসি কী হয়েছে, তোমরা এভাবে কান্না করছো কেন? তোমরা তো গিয়েছিলে ওই স্বাক্ষর বাড়িতে, স্বাক্ষর বিয়েতে বিয়ের কাজবাজ করার জন্য, তাহলে ওখানে কী এমন ঘটলো যে তোমরা এভাবে এখন ফিরে আসলে? তোমরা তো এখন এভাবে ফিরে আসার কথা ছিল না, তোমরা তো ওখানে কাজ করবে বলেছিলে, তাহলে এখন কেন চলে আসলে? তখন মিলু বলে যেসব ওসব এখন ব্যাপার নিয়ে আমরা এখন কোনো কথা বলতে চাই না, এখন একটা ঝামেলা হয়ে গেছে। আর ঝিল তো আমাদেরকে এভাবে ছেড়ে চলে গেল, এটা তো আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আর ওদিকে সাক্ষ্য যখন এই কথাগুলো জানতে পেরেছে সেও বিয়ে ছেড়ে চলে গেছে। এই কথাগুলো শুনে তো ঝিলের বন্ধুরা অবাক হয়ে যায়, তারা বুঝতে পারছে না যে সাক্ষ্য এভাবে ঝিলের জন্য তার বিয়ে ছেড়ে চলে গেল কেন। এদিকে সাক্ষ্য তখন গাড়িতে করে ঝিলকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। ঝিলকে যখন খুঁজতে যাচ্ছে তখন গাড়িতে বসে যে ঝিলের বলা পুরনো কথাগুলোর কথা এক এক করে সব তার চোখের সামনে ভেসে উঠেছে। যখন ঝিল তাকে বলেছিল সে অন্য কাউকে ভালোবাসে, তার অন্যজনের সাথে সম্পর্ক আছে, তখন সে সেটা সত্যি ভেবেছিল। কারণ এখন সেই কথাগুলো ভেবেই তার কষ্ট পাচ্ছে। সে মনে মনে ভাবে আমি যদি একটু ভালো করে ঝিলকে বোঝার চেষ্টা করতাম তাহলে এত বড় ভুল আমি করতে যেতাম না, আমি চৈতিকে বিয়ে করার জন্য রাজি হতাম না। আর চৈতি যে আমার পিছনে এত বড় একটা কাণ্ড ঘটিয়ে বসবে সেটা তো আমি কল্পনাও করতে পারিনি। আর ঝিল সেদিন বলেছিল, ডিভোর্সের দিন বলেছিল যে তার পরিবার ছাড়াও আরেকজন নাকি তার টাকার অফার করেছিল। তাহলে সেই এই চৈতি তাহলে বিয়ের জন্য আর মানে ডিভোর্স দেওয়ার জন্য ঝিলকে টাকার অফার করেছিল। এখন আমার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেছে যে ওই চৈতির জন্যই আমাদের কিছু এত বড় একটা সম্পর্ক নষ্ট হতে চলেছে। ঝিলের থেকে আমি আলাদা হয়ে গেলাম শুধুমাত্র ওই চৈতির জন্য। চৈতিকে আমি কোনোভাবেই ক্ষমা করব না, ওকে আমি ক্ষমা করব না, ওকে আমি উচিত শিক্ষা দেবো। আগে আমি ঝিলকে খুঁজে বার করি, ঝিলকে আমি ফিরিয়ে আনবো, তারপর ঝিলের সাথেই আমি বিয়ে করব। আমি চৈতিকে আর কোনোভাবেই আশকারা দেবো না, তাকে এমনকি হসপিটাল থেকেও বার করে দেবো, ওকে আর হসপিটালে রাখবো না। এরপর আমরা দেখতে পাই যে স্বাক্ষর বাড়িতে সকলে মিলে এক জায়গায় বসে আছে, স্বাক্ষর পরিবার, চৈতির পরিবার, সবাই। সেখানে তখন স্বাক্ষর বাবা বলে ওঠে তাহলে আর এই বিয়েটা তো হচ্ছে না, সাক্ষ্য তো আর এই বিয়েটা করবে বলে মনে হচ্ছে না। ও যখন ঝিলকে আনতে গেছে ও নিশ্চয়ই ঝিলকে ভালোবাসে। ও এতদিন এটা স্বীকার না করলেও আমি বুঝতে পেরেছি, আমি আগেও বুঝতে পেরেছিলাম, কিন্তু সাক্ষ্য তখন কোনো কিছু বলেনি, তাই জন্য আমি আর কিছু বলতে পারলাম না। কিন্তু এখন তো দেখছি যে সাক্ষ্য এই বিয়ে ছেড়ে সে চলে গেছে ঝিলকে আনার জন্য। তাহলে কি সে আর ঝিলকে আনার পর সে কি আর ঝিলের মানে চৈতির সাথে কি সে বিয়েটা করবে? নিশ্চয়ই করবে না। তাহলে তো আর বিয়ের মানে সমস্ত রীতিনীতি আগের বাড়িয়ে তো লাভ নেই, বিয়েটা এখানেই কল অফ করা হোক। তখনই চৈতি বলে ওঠে না জেঠু, না, এটা হতে পারে না, আমার বিয়ে আমি এভাবে ছেড়ে দিতে পারি না।
সাক্ষ্য ঝিলকে ফিরে আনলেই তারপরেই ঝিলের সামনেই সাক্ষ্যর সাথে আমার বিয়ে হবে। এটা ঝিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। আমি এই বিয়ে ছেড়ে কোথাও যেতে পারবো না। আমি সাক্ষ্যকে ভালোবাসি। সাক্ষ্যকে ভালোবাসি বলেই তো আমি তাকে বিয়ে করতে চেয়েছিলাম, তাই না জেঠু? তখন সাক্ষ্যর বাবা মা বলে, হ্যাঁ তাই তো, বিয়ের সমস্ত কিছু শুরু হয়ে গেছে। আর আগেই তো বলেছিলাম যে মেয়েটার সাথে ডিভোর্স হয়ে গেছে। আমি তো আগেই জিজ্ঞাসা করেছিলাম যে মেয়েটার কি ডিভোর্স হয়েছে কি সাক্ষ্যর সাথে। আপনারা তো বলেছিলেন হ্যাঁ ডিভোর্সটা হয়ে গেছে। তার জন্যই তো আমি মেয়েরটা বিয়ে সাক্ষ্যর সাথে ঠিক করলাম। আর এখন আপনারা এত দূর এগিয়ে আসার পরে আপনারা বলছেন এভাবে বিয়েটা কল অফ করে দিতে? এটা তো হতে পারে না। আপনারা যখন যা বলবেন সেটা তো আমরা মেনে নেব, এটা কখনো হয় না। তখনই সাক্ষ্যর বাবা মানে সাক্ষ্যর মা বলে ওঠে, হ্যাঁ সাক্ষ্যর বাবাকে বলছে যে সাক্ষ্যর মা, হ্যাঁ তাই তো, উনি তো ঠিকই বলেছেন। তুমি কেন সাক্ষ্যর বিয়েটা ভেঙে দিতে চাইছো? সাক্ষ্য আর চৈতির তো বিয়ে আজকে হবে। আজকে বিয়ে হওয়ার কথা, আর তুমি এভাবে এখন বলছো যে সাক্ষ্য চৈতিকে বিয়ে করবে না? এটা তো হবে না। আর সাক্ষ্য বললেও তো মানবো না আমি। সাক্ষ্যর সাথে আজকে এই মণ্ডপেই চৈতির বিয়ে হবে। ঝিল আসুক আর না আসুক তাতে আমার কিছু যায় আসে না। ঝিলের সাথে সাক্ষ্যর বিয়ে হয়েছিল, সেটা ডিভোর্স হয়ে গেছে। এখন তাদের দুজনের পথ আলাদা। তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা শেষ হয়ে গেছে। তাহলে তো এখানে ঝিলের আসার কোনো প্রয়োজনই ওঠে না। এখন আমরা বাড়ির সকলে মিলে ঠিক করেছি যে চৈতির সাথে সাক্ষ্যর বিয়েটা দেবো। তাহলে সাক্ষ্যর থেকে সেই চৈতিকেই বিয়ে করতে হবে। আর সাক্ষ্য যদি বিয়েটা করতে না রাজি হয় তাহলে মানে ঝিলের সাথে সাক্ষ্যকে এই বাড়ি থেকে বার করে দেবো। সাক্ষ্য আর এই বাড়িতে থাকতে পারবে না। তখন কথা শুনে তো সাক্ষ্যর বাবা অবাক হয়ে যায়। তারপর সে কিছুক্ষণ ভাবতে থাকে, তারপর বলে, আমার মনে হয় না যে চৈতিকে সে বিয়ে করবে। আর সে যদি এই বাড়ি ছেড়ে চলে যেতে চায় তাহলে মনে হয়, তুমি যদি বলো যে ওকে চলে যেতে হবে, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যেতে পারে, রাজি হয়ে যেতে পারে। ঝিলের সাথে সে এই বাড়ি ছেড়ে চলেও যেতে পারে। আমার সেটাই মনে হচ্ছে। তখন কথা শুনে সাক্ষ্যর মা সাক্ষ্যর বাবাকে বলছে যে তুমি কি বলছো? তুমি কি মাথা খারাপ হয়ে গেল না তো কি তোমার? তুমি ঝিলকে এত পছন্দ করো যে ঝিলের জন্য তুমি নিজের ছেলের ভবিষ্যতের কথা ভাবছো না? যে ঝিলের সাথে থাকলে তোমার ছেলের ভবিষ্যৎ কী হতে পারে? ও তো একটা বস্তির মেয়ে। ওর সাথে যদি সাক্ষ্য মেলামেশা করে তাহলে ওর রেপুটেশনের কী হবে? একবার তুমি ওসব নিয়ে ভেবে দেখেছো? তখন সাক্ষ্যর বাবা বলে, ঠিক আছে, সাক্ষ্য আসলেই দেখা যাবে যে সাক্ষ্য আমার কথা মতো কাজ করে নাকি তোমাদের কথা মতো চৈতির সাথে বিয়ে করে। আর আমি তো আগে থেকেই বলে দিচ্ছি যে সাক্ষ্য বিয়ে করবে না। তোমরা পারলে সাক্ষ্য আর চৈতির বিয়েটা যদি দিয়ে দিতে পারো তাহলে দিয়ে দিতে পারো। আমার তো তাতে কোনো প্রবলেম নেই, সমস্যা হবে না। তোমরা যেটা করবে আমি সেটাই রাজি। সাক্ষ্য আগে আসুক। সাক্ষ্য বিয়ের সময় মতো যদি এসে পৌঁছায় তাহলে তো বিয়ে হবে। দেখো সাক্ষ্য এখন কোথায় আছে, তোমরা সাক্ষ্যকে ফোন করে দেখো এবং সাক্ষ্যকে বাড়ি আসার জন্য বলো। সাক্ষ্য রাজি হয় কি না সেটা তো দেখো আগে।